নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শোনাব সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের শিপ্রার অপমৃত্যু। এবার ৩৬ সালের এই মহাপূজার সময় পরাশর, শিপ্রা ও অনিন্দিতা পদ্মা তীরের কোকোনদে একত্র হয়েছে। অনিন্দিতার গ্রামে আসবার কারণটির মধ্যে কোনো বিশেষত্ব নেই। তার আত্মীয় স্বজন কয়েক বছর ধরে বসবাস করছেন দেশে। কলেজের ছুটি হলে শিপ্রাও আত্মীয় স্বজনের কাছে এসে থাকতেই ভালোবাসে। পরাশর এসেছে তার বাবার কাছ থেকে কিছু টাকা আদায়ের চেষ্টায়। এবার তার ধারটা হয়েছে বেশি। বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত পরপর দুটি সোসাইটি গার্লের বিলাসিতার খরচ জোগানো সহজ কথা নয়। যথেষ্ট কৃপণতা করেও পরাশরের ধার না করে চলেনি। মেয়ে দুটির সঙ্গে একে একে তার বিচ্ছেদ হয়েছে। 6 মাসের মধ্যে 2টি অস্ত্রোপচার। ক্ষতের চিহ্ন অবশ্য লোপ পেয়েছে 1 মাসের মধ্যেই, কিন্তু ধারটা বেঁচে থেকে সুদে বেড়েছে। আগে পরাশরের ভাবনা ছিল না। চিঠি লিখে টাকাটা চেয়ে পাঠালেই জবাবে কিছু গালাগালি দিয়ে মধু বোস তাকে টাকাটা পাঠিয়ে দিত। এখন সে সহজে টাকা দিতে চায় না। বুড়ো হয়ে মধু বোস হয়েছে ভারী কৃপণ। বেশি টাকা চাইলে রেগে যায়। স্পষ্ট বলে, দেব না, দরকার থাকে রোজগার করে নাও গে। তার এই সুস্পষ্ট নাকে হ্যাঁতে পরিণত করতে মার সাহায্যে পরাশরের কাঠখড় অনেক পোড়াতে হয়। সে এত বেশি আরামপ্রিয় অলস প্রকৃতির লোক যে কোনো ব্যাপারে কাঠখড় পোড়ানো আর নিজেকে পোড়ানোর মধ্যে তার বিশেষ কোনো পার্থক্য থাকে না। মাকে পত্র লিখলে মা জবাবে লেখেন, 1 বছরের বেশি বিনা কাজে কলকাতায় বসে আছো, কখনো চিঠিপত্র লেখো না। উনি বড় রেগে আছেন। তুমি একবার বাড়ি এলে টাকার কথা বলতে পারি। ইতি মা। সুতরাং বাবা নয়, মাও ভয়ানক রেগে আছেন বুঝতে পেরে পরাশরকে গ্রামে আসতে হয়। দিন 15 জন্য জীবনটা ব্রেক কষে থেমে থাকে। জগৎ জুড়ে থাকে শুধু একটা গতিহীন স্তব্ধ বিষণ্ণতা। শিপ্রার কোকোনদে আসবার কারণটি পুরনো। সে শহরের মেয়ে। শহরের রাশি রাশি ইটের আনাচে কানাচে নিঃশ্বাস ফেলে সে বড় হয়েছে। সংকীর্ণ গৃহ, সীমাবদ্ধ আকাশ, শুধু সম্মুখ ও পিছন থাকা পথ, পুনরাবর্তিত কর্তব্য ও অবকাশ, সব জড়িয়ে 52টি সপ্তাহে তার বছর। এ বছরের সঙ্গে ও বছরের কোনো পার্থক্য নেই। বেড়াতে যদি সে কখনো যায় তো মাইনের টাকা বাঁচিয়ে হয় একা, নয় 2-4 জন বন্ধুর সঙ্গে যায় পশ্চিম, যায় পুরী। পাহাড়ের বন্ধুর পথে হেঁটে বেরিয়ে সে হাঁপায়। সমুদ্র তীরে বালিতে লুটোপুটি খেয়ে সমুদ্র স্নান করে আর সর্বদা আদাদ অন্যমনস্ক হয়ে হতাশ অবসন্ন হৃদয় ভাবে, সমস্ত জীবনটার মধ্যে এবারের ছুটিটাও তার মাঠে মারা গেল। তারপর একদিন সে মরিয়া হয়ে চলে যায় তার পিসিমার কাছে হাজারিবাগে। কয়েকদিন বাড়ির রান্না ঝোল ভাত খেয়ে বর্ধিত রক্তের রঙে চামড়ার ধবধবে সাদা রঙটা একটু রঙিন করে এনে এবং 2-4 দিন বনে জঙ্গলে পিকনিক করে ফেরে কলকাতায়। সেখানে ছুটির বাকি কটা দিন ঝিমিয়ে স্কুল খুললে রোজ 4 ঘন্টা 6th ক্লাস থেকে 1st ক্লাস অবধি বাংলা পড়িয়ে যায়। নদীর দেশে এসে কিছুদিন থাকবার প্রবৃত্তি সে সংগ্রহ করেছে অনিন্দিতার কাছ থেকে। অনিন্দিতার চেয়ে বয়স এসে 7-8 বছরের বড় হবে, কিন্তু এতগুলি বছরের ব্যবধান তাদের মধ্যে নেই। দুটি পুরুষের মধ্যে বয়সেরই পার্থক্যের অর্থ যা দাঁড়ায়, মেয়েরা সচরাচর তা মেনে চলে না। 20 পর ওদের বয়স বাড়তে বছর 10 সময় লাগে। 20 পর একেবারে 31, মাঝখানে আর বছরের পদক্ষেপ নেই। সম্পর্ক মেনে চলার হিসাবেও ওরা সাধারণত পুরুষের অনুকরণ করে না। ওদের মধ্যে যারা গুরুত্ব ও গৌরবের মোহগ্রস্তা, মেজাজ যাদের চড়া এবং স্বভাব যাদের কড়া, ছোট ছোট বালিকাদের বন্ধুত্ব বঞ্চিত করতে পারলেও প্রতিদিন 1 ঘন্টার সময় একত্র থাকতে হয়, 17 পেরোনো এমনি একটি মেয়েকে 7 দিনের বেশি গাম্ভীর্যের আড়ালে ঠেকিয়ে রাখতে ওরা মরে যায়। বিকাশ পাওয়াটাই মর্মকথা কিনা? আজ যে বিকাশ পেল, তার দাম বিকাশ যার পুরনো হয়ে এলো তার চেয়ে বেশি ছাড়া কম নয়। এই নির্মম সত্যকে 7 দিনের বেশি উল্টিয়ে রাখবার ক্ষমতা ফুলের উপবায় পুলকিতা নারীর নেই। তাই একদিন যদিও শিপ্রা কিছুকাল তার মামার বাড়িতে শিক্ষয়িত্রী রূপে বাস করেছিল এবং ক্লাসে আরও 30টি মেয়ের সঙ্গে তাকেও সামনের বেঞ্চিতে বসিয়ে রেখে
নিজে উঁচু প্ল্যাটফর্মে পাতা চেয়ারে বসে সপ্তাহে 4 দিন 1 ঘন্টা করে বাংলা পড়িয়েছিল, ওদের বন্ধুই বলতে হয়। এক পক্ষের কিছু কিছু পৃষ্ঠপোষক স্নেহ এবং অপর পক্ষের জোর করে বাঁচিয়ে রাখা সম্মানের ভেজাল হয়তো কিছু মেশানো আছে, কিন্তু অনেক সমবয়সী বন্ধুর সম্পর্কেও তা থাকে। কথ্য ভাষায় অনিন্দিতার দখল আছে, কথা সে অনর্গলই বলে। বর্ণনার বর্ণে ছবি আঁকার ক্ষমতাও তার নিন্দনীয় নয়। খানিকক্ষণ মনোযোগ দিয়ে তার কথা শুনে গেলে তার মানসিক প্রক্রিয়া ও হৃদয়াবেগগুলি এত সহজে ও এমন নির্ভুলভাবে অনুসরণ করা যায় যে মনে হয় ওর কপালের হাড় আর বুকের পাঁজর স্বচ্ছ হয়ে মস্তিষ্ক হৃদস্পন্দন চোখে দেখতে পেলেও এর চেয়েও ভালো করে ওকে বোঝা যেত না। বিপুল বিস্তীর্ণ নদীর ভাঙন ধরা তীরে অস্থায়ী স্টিমার ঘাটটির 1/2 মাইল তফাতে তাদের অতি শ্যামল অতীব মনোরম গ্রামটির কথা শুনে শুনে শিপ্রার মনে হতো, বাবা, অমন দেশে মানুষ যায়। তাই এবার পশ্চিম অথবা পুরী যাবার টাকা হাতে না থাকায় এবং হাজারিবাগের পিসিমা করাচি চলে যাওয়ায় অনিন্দিতা ডাকা মাত্র শিপ্রা তার সঙ্গে কোকোনদে চলে এসেছে। গ্রামে এসে অনিন্দিতা গেঁয়ো বনে যায়। স্টিমার থেকে নামার আগেই মন থেকে সে শহরের আবরণ খসিয়ে দেয়। বাড়ি পৌঁছে শহরের বেশও পরিবর্তন করে ফেলে। হাঁপ ছেড়ে সে বাঁচে না, কারণ শহরকে অপছন্দ করার মতো গেঁয়ো সে নয়। হোস্টেলের জীবনকে সে অপ্রীতিকর মনে করে না। শহরকে সে পছন্দ করে, গ্রামকে সে ভালোবাসে। মন ও হৃদয়ের ভিত্তি তার গ্রাম্য। গ্রামের খাল ও পুকুরে তার দুরন্ত শৈশব বহুকাল সাঁতার দিয়েছে, গাছের ডগা থেকে পাখির ছানা পেরেছে, কলহান্তরিতকে দূর থেকে ঢিল মেরেছে, আম বাগানের বিনয়ী নির্জনতায় গাছের তলা থেকে শুকনো পাতা ঝাড় দিয়ে পেতেছে খেলাঘর। যে বয়সে আত্মীয়ের সতর্ক রক্ষণাবেক্ষণ ছাড়া সে নিরাপদ নয়, সে বয়সেও পদ্মার মাঝিদের সঙ্গে ভাব করে তাদের সঙ্গে একা নদীর বুকে নৌকায় ভেসে বেরিয়েছে। এসব এখন ইতিহাস, এ জীবনে হয়তো পুনরাবর্তন নেই। কিন্তু বিদেশ থেকে দেশে এসে গ্রামের মাসি পিসি এবং সখীদের মধ্যে, গ্রামের কাকা ও দাদাদের মধ্যে ও নিজের বাড়িতে পুরনো স্থানটি অনিন্দিতা আজও বিনা চেষ্টায় দখল করে নিতে পারে। গ্রাম্যতা ও কুসংস্কারের বিরুদ্ধে সে কখনো লড়াই করে না। বয়স্কা মেয়েদের করা উচিত নয় এমন 2-1টি পুরুষোচিত অকাজ এখনো মাঝে মাঝে করে ফেললেও প্রথা সে সবই মেনে চলে। ঘরে বাইরে কোথাও তার সংস্কার সাধনের প্রয়াস নেই। যা আছে তাই তার ভালো, সে সমালোচনা করে না। ঘরে এসে সে এত বেশি করে ঘরের মেয়ে হয়ে যায় বলে গৃহপ্রবাসী পরাশরের মনে হয় সে একটা অচেনা মেয়ে। কলকাতায় ওর সঙ্গে তার কোনোদিন ঘনিষ্ঠতা হয়নি। ছেলেবেলার প্রায় ভুলে যাওয়া পরিচয় ছাড়া ওর সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। পদ্মা নদীর জল বাতাস দিবারাত্রি পরাশরের গায়ে লাগে, কিন্তু সে বাস করে তার একটি নিজস্ব নিঃসঙ্গতার আবহাওয়ায়। শহরের অনিন্দিতাকে নিয়ে কয়েক ঘন্টার সময় সে অনায়াসে কাটিয়ে দিতে পারে, কিন্তু এখানে গ্রামের স্তিমিত নরনারীর সঙ্গে এমন করে মিশে গিয়ে সময়ের বহু পিছনে পড়ে থাকা এখানকার স্থায়ী স্তব্ধতায় এমন করে ডুবে যায় যে তার সান্নিধ্যের সঙ্গ পরাশর পায় না। সকালে গিয়ে হাজির হলে বলে, বসো, রাঁধছি। রেঁধে কি করবে? পারিবারিক প্রবন্ধ পড়তে বসবে বলে পরাশর চলে আসে। বিকালে অনিন্দিতা বলে, বসো, এদের চুল বাঁধা শেখাচ্ছি, এলো চুলে কত রকম খোঁপা হয় তাই। পরাশর রেগে বলে, নিজের চুল বাঁধবার সময় পাওনি দেখছি। সময় লাগে না, এই দেখো। নিমেষে চুলগুলি জড়ো করে অনিন্দিতা এলো খোঁপা বেঁধে নেয়। বলে, বসবে নাকি? পরাশর বলে, বসবো, নদীর ধারে, তোমার বাড়িতে নয়। চুল বাঁধা শেখানো শেষ করে অনিন্দিতা নদীর ধারে যায়। পরাশরকে দেখতে না পেয়ে ভাবে কলকাতায় থেকে থেকে একেবারে বখাটে হয়ে গেছে, মিথ্যে কথা মুখে আটকায় না। দেখা হলে পরাশরকে সে খানিক উপদেশ দেয়। কলকাতায় ফিরে যেতে বারণ করে, গ্রামে থাকতে অনুরোধ জানায়। জিজ্ঞাসা করে, এবছর কটা পয়সা ইনকাম হয়েছে? 1 পয়সাও নয়, পরাশর সগৌরবে স্বীকার করে। একটা বছর তবে তুমি গ্রামে থাকো, এবার মনের বিষ কেটে যাবে। কলকাতায় যে 3-4 হাজার টাকা খরচ করেছ সেটা বাঁচাতে পারলেও একটা ইনকাম হচ্ছে ভেবে নিজের ওপর তোমার একটু শ্রদ্ধাও হবে। নিজেকে ঘৃণা করছো বলেই
তুমি আরও বেশি গোল্লায় যাচ্ছ মন্টু। পরাশর গলায় ঝাঁঝ এনে বলে, এরকম উপদেশ ছাড়তে শিখবে বলেই তোমাকে সংস্কৃত নিতে বারণ করেছিলাম। চালকলা ভুজিদের প্রভাব যাবে কোথায়? তুমি কিছু বোঝো না। তুমি থাকলে আমিও থাকব। তোমার যতক্ষণ খুশি রোজ আমার সঙ্গে এসে ঝগড়া করো। এবার তাহলে আমার এক্সামিন দেওয়া হবে না, কিন্তু তোমার সংশোধনের জন্য তাতেও আমি রাজি আছি। অনিন্দিতার অনুরোধ ও উপদেশ ভাষা ভাষা ছাড়া ছাড়া ছেলে মানুষই নয়। তার বলবার ভঙ্গিতেই বোঝা যায় এ বিষয়ে সে অনেক ভেবেছে। কথা বলার ফাঁকে ফাঁকে সে একটু হাসে, একটু আচার অথবা তেঁতুল মাখা মুখে দেয়। কপালের বাঁ দিকের গভীর ক্ষত চিহ্নটি অন্যমনস্ক অভ্যাসে বাঁ হাতের আঙুল দিয়ে ঘষতে থাকে। সরু চেন হাটটি জামার ভেতর ঢুকিয়ে দেয়। তার এই পরিচিত মুদ্রাদোষগুলি তার কথাকে হালকা করতে পারে না। পরাশরকে সে যে প্রলোভন দেখায় তাও জোরালো হয়েই থাকে, কিন্তু পরাশরে তো রেগে যায় যে তার প্রলোভন কাজ হয় না। পরাশর বলে, আগে বিয়ে হোক, এখানে 1 বছর হানিমুন করতে পারি। এই গায়ে বসে 1 বছর কোর্টশিপ চালানো আমার দ্বারা হয়ে উঠবে না। তুমি কিছু বোঝো না। তোমার সঙ্গে মিশেই আমার বুদ্ধি ভোঁতা হয়ে যাচ্ছে। অনিন্দিতা নকল নিঃশ্বাস ফেলে বলে, সেকালের মেয়েরাই ছিল সুখী। কারোর মুখের কথায় নির্ভর করে মরতে হতো না। 7টা সমুদ্র, 13টা নদী আর 700 রাক্ষস তাদের পক্ষ হয়ে এমনই প্রমাণ আদায় করে নিত, একালের সাইকোলজিও যা পারে না। একালের ছেলেগুলি সমুদ্রে পাড়ি দেয় শুধু ডিগ্রির জন্য। কপাল কি আমাদের ফুটো হয়েছে এমনি? কথ্য ভাষায় অনিন্দিতার দখল থাকার জন্য কথাগুলি পরাশরের মর্মে গিয়ে বেঁধে। তোমার কপাল ফুটো হয়েছে গাছ থেকে পড়ে, আমি ফেলেও দিইনি। অনিন্দিতা বলে, না, তাড়াতাড়ি গাছ থেকে নেমে ধরে তুলেছিলে, আর সেই 18 বছর বয়সে পাকা রাক্ষসের মতো শুষে খেয়েছিলে আমার ফুটো কপালের রক্ত। তুমি মরে গিয়েছিলে ভেবে চুমু খাচ্ছিলাম। তোমার আশেপাশে থাকলে আমাকে অমর হতে হবে। পরাশর তার সমস্ত আভিজাত্য ভুলে চাপা গলায় ধমক দিয়ে বলে, অমর হয়ে তুমি যদি সারা জীবন তপস্যা করো আর মরে মরে আমার 500 জন্ম কেটে যায়, তবু আমার ধারের কাছে থাকবার সুযোগ তুমি পাবে না অনি। কোকোনদে পা দিয়ে ওদের ব্যাপারটা তলিয়ে বুঝে শিপ্রা খুশি হয়ে উঠল। বুদ্ধিটা তার যেন অকস্মাৎ অত্যন্ত তীক্ষ্ণ হয়ে গেল। একটা রাত্রি সে এমন নিবিড়ভাবে চিন্তা করল যে তার ভালো ঘুম হলো না। পরদিন থেকেই এই নিরীহ কোকোনদ গ্রামটিতে সে তার শহরটি রচনা করে নিল। এমন অকস্মাৎ সে গ্রাম ও গ্রাম্যতার বিরুদ্ধে তার আশ্চর্য বিদ্রোহ শুরু করে দিল যে অনিন্দিতার বাড়ির মেয়ে ও পুরুষ, গ্রামের আবাল বৃদ্ধ বনিতা চমকে গেল। আজকালকার দিনে এমন গ্রাম খুব কমই আছে যা 2 মাইল পরিধির মধ্যে 2-1টা গোল্ডফ্লেক্স সিগারেটের দোকান নেই। গ্রামের বুকে শহরের আকস্মিক আবির্ভাবে ভরকে যাবার পাত্র একালের গ্রামবাসী নয়। তারা টিউবওয়েলের জলে চা তৈরি করে খায়, মাথার উপর দিয়ে এরোপ্লেন উড়ে গেলে চোখ তুলে একবার তাকিয়ে দেখেই কাস্তে ধরে ধান কাটে। কিন্তু শিপ্রাকে ঘিরে এ যে কোন দেশি শহর গড়ে উঠল তা কেউ ভেবে পেল না। মাটির পৃথিবীতে মাটির মানুষ যেসব শহর রচনা করে শহুরে হয়েছে, সেসবের সঙ্গে শিপ্রার যেন যোগ নেই। সে যেন আকাশের পরী, কাল বিকেলের ঝড় বৃষ্টিতে আকাশ থেকে খসে পড়েছে। শিপ্রার শাড়ি সম্পদ ছিল প্রচুর। সকালবেলা প্যারাসোল হাতে পরি সেজে সেই যে সে বেড়াতে যায়, সারা দিন কয়েকবার বেশ পরিবর্তন করলেও তার বেশে পরিত্বের ছাপ কখনো ঘোচে না। তার চলার ভঙ্গি, তার কথা ও হাসি, তার নাওয়া ও খাওয়া এবং বিশ্রাম সমস্তই এমন অসাধারণ ও অস্বাভাবিক হয়ে যায় যে তার শরীরটা মেয়ে মানুষের রক্ত মাংসে তৈরি কিনা সে বিষয়ে অনেকের সন্দেহ জাগে। প্রাণের প্রাচুর্যে সে যেন ফেটে পড়তে চায়, কি করবে দিশে পাচ্ছে না। গ্রামে পা দেবার 7 দিনের মধ্যেই পুজোর ছুটিতে যে কটা কলেজের ছেলে বাড়ির দুধ ভাত খাবার জন্য গ্রামে এসেছিল, তাদের একত্র করে সে আড্ডা দেয়, গান শোনায়, নাচ দেখায়। আর আজ একে কাল ওকে নিয়ে অনভ্যস্ত লোকেরও বোধগম্য হয় এমনিভাবে ফ্লার্ট করে। 7 বছরের মেয়ের অপরিমেয় চঞ্চল উল্লাসে পরাশরের চোখের সামনে ওদের সঙ্গে সে গ্রামের পথে রেস দেয়। গৃহে পরাশরের সান্নিধ্যে ওদের কাছে হয়ে ওঠে হরিণীর মতো চপল, রানীর মতো প্রভাবশালিনী, অভিনেত্রীর মতো রহস্যময়ী, প্রবঞ্চিতার মতো সংযত, প্রজাপতির মতো হালকা।
তার পাশে অনিন্দিতা বৈদ্যুতিক বাল্বের পাশে প্রদীপের মতো নিভে যায়। শিপ্রার দিকে তাকিয়ে পরাশর চিন্তিত হয়ে ওঠে। নাম ছড়ায় কলকাতার একটি নগণ্যা স্কুল মিস্ট্রেস আশেপাশের 10টা গ্রামে আলাপ আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। একদিন সন্ধ্যার পর বেরিয়ে ফিরবার সময় অন্ধকারে একটা মাটির ঢেলা শিপ্রার পিঠে এসে গুঁড়ো হয়ে যায়। 8-10 মাইল দূরের গ্রাম থেকে 2-1 জন তাকে দেখতে আসে। জীবনের 30টি বছর মানুষের মতামতকে সম্মান করে নিরীহ ও ভীরু হয়ে থেকে একটি কাম্য ভবিষ্যৎকে হঠাৎ একদিন গায়ের জোরে সৃষ্টি করার চেষ্টা শুরু করেই শিপ্রা চারিদিকে বিস্ময়, কৌতূহল ও কৌতুক পুঞ্জীভূত করে দেয়। যৌবনের মৃত্যু তার বেশি দেরি নেই। সমস্ত ভয়ভাবনা বিসর্জন দিয়ে জীবনকে সে মরণ কামড় দিয়ে আয়ত্ত করতে চায়। অনিন্দিতার বাবা ছিলেন বিদেশে। অনিন্দিতার মা সভয়ে বলেন, এ তুই কাকে বাড়ি নিয়ে এলি অনি? অনিন্দিতা চিন্তিত মুখে বলে, ওর বোধহয় নার্ভাস ব্রেকডাউন হয়েছে মা। নার্ভাস ব্রেকডাউন হোক আর যাই হোক, ওকে এবার তুমি চলে যেতে বলো বাছা। 10-12 দিন হয়ে গেল, এখনো কোন লজ্জায় ও পরের বাড়ি পড়ে আছে। দেখি আর 2 দিন। কিন্তু শিপ্রা যাই আরম্ভ করুক, একটা আশ্চর্য সংযম সে আগা গোড়া বজায় রেখে চলছিল। তার সাজগোজ অশ্লীল নয়, তার আড্ডাতে হল্লা হয় না, তার ফ্লাটিং শুধু কথা ও হাসির। ভোরে ঘুম ভেঙে রাত্রে বিছানায় যাওয়া পর্যন্ত অজস্র খাপছাড়া কাণ্ডে সে সকলকে উত্তেজিত করে রাখে, কিন্তু নিজে সে উত্তেজিত হয় না। তার কথা হয় মৃদু ও সুরের রেশ লাগানো, তার হাসি হয় অপার্থিব একটা অধর ভঙ্গি, তার চলন হয় ঢিমে তালের একটা নৃত্য ছন্দ। এক কাব্যাত্মক আভিজাত্য, খুব উঁচু স্তরের আধুনিকতা ব্রহ্মাস্ত্রের মতো আত্মরক্ষার জন্য সে পরিস্ফুট করে রাখে। গ্রামের অল্প শিক্ষিত, অল্প আলোকপ্রাপ্ত নরনারীর মধ্যে সে আলোর মতো উদয় হয়েছে। এরা যদি তাকে পছন্দ না করে, সেটা হবে এদেরই সংকীর্ণতা ও কুসংস্কারের দোষ, এদেরই পিছনে পড়ে থাকার পরিচয়। এছাড়াও শিপ্রার আরও একটা চালাকি আছে। অনেক ভেবে কৌশলে সে এই ভাবটাও বজায় রেখেছে যে সে সকলকে মাতায়নি, তাকে নিয়ে সকলে মেতেছে। অনিয়ম ও অসংযম যদি কিছু ঘটে থাকে, তার দায়িত্ব অন্যের, তার নয়। পরাশর প্রথমে দূর থেকে শিপ্রাকে লক্ষ্য করেছিল। অনিন্দিতার মধ্যস্থতায় তার সঙ্গে প্রথম যে ভদ্রতার পরিচয় হয়েছিল, মাঝখানে অনিন্দিতাকে খাড়া রেখে এ পরিচয়কে ঘনিষ্ঠ হয়ে উঠতে দেয়নি। কিন্তু অনিন্দিতাকে শিপ্রা একরকম ঠেলে সরিয়ে দিল। অনিন্দিতার ক্ষমতা রইল না পরাশরের সান্নিধ্যে শিপ্রাকে সহ্য করে। শিপ্রার এক একটি বানানো কথা, এক একটি নকল হাসি তার কানে আর চোখে বিঁধতে আরম্ভ করতেই সে দুজনকে আসর ছেড়ে দিয়ে পালিয়ে গেল। তখন শিপ্রার বন্ধু হয়ে উঠতে শহর বিরোহী পরাশরের সূর্যকে বাড়তে নেকের বেশি অস্ত যেতে হবে না। পরাশরকে শিপ্রা যখন সকালে প্যারাসোল হাতে বেড়াতে যাওয়ার সময়, অপরাহ্নে বসে গল্প করার সময়, সন্ধ্যায় নদীর ধারে নির্জনতা উপভোগ করার সময় এবং রাত্রে গান শোনাবার সময় কাছে রাখার শক্তি অর্জন করলে, কলেজের ছেলেগুলিকে সে তখন বিদায় করে দিলে। চিরবিদায় নেওয়া সেসব ছেলে মানুষগুলির পক্ষে সম্ভব ছিল না। তাদের চিরবিদায় দেওয়া শিপ্রাও ভালো মনে করেনি। পরাশর সর্বদা একেবারে একা থাকলে তার মতো ভয়ঙ্কর শহুরেকে খুশি করে রাখতে পারার ক্ষমতা তার নেই, এ কথা শিপ্রা ভালো করেই জানত। তাই বিদায় করে দিলেও ওরা যে পরিমাণ আসা যাওয়া বজায় রাখল, শিপ্রা সেটুকু গ্রহণ ও অনুমোদন করল। পরাশর বোকা নয়, সে সব বুঝতে পারে। শিপ্রাও বোকা নয়, পরাশর যে সব বুঝতে পারছে এটা বুঝতে পারে সে। কিন্তু পরাশর তার ভানকে গোপন করলেও শিপ্রা এ বিষয়ে কোনো ছলনার আশ্রয় নেয় না। তার জটিল মস্তিষ্কগত হৃদয়াভিযানে তাই একটি মনোরম সারল্যের ছাপ পড়ে। পরাশরে তা ভালো লাগে। এদিক দিয়ে সে একটু দুর্বল বোহেমিয়ান। বুদ্ধি দিয়ে গড়ে তোলা ভালোবাসার মধ্যেও সে একটু বোকামি, একটু সরলতার খাদ পছন্দ করে। তার রঙিন কাগজের ফুলটির অন্তত চেহারায় আসল ফুলের মতো হওয়া চাই। অনিন্দিতা মার কাছে যে 2 দিন অপেক্ষা করে শিপ্রাকে চলে যেতে বলবে বলেছিল, সে দিন দুটি পার হয়ে যাবার আগে নিজের প্রয়োজনে শিপ্রা তার সৃষ্টি করা শহরকে নিজের চারদিকে ঘনীভূত করে আনল। বাইরে সাধারণের কাছে সে যতটুকু প্রকাশ করতে লাগলো তা প্রশংসনীয় না হলেও এত বেশি নিন্দনীয় নয় যে
সেজন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায়। সর্বনাশের ধারে এসে শিপ্রা তাই অল্পের জন্য বেঁচে গেল। তাকে একদিন একটু সাবধান করে দেওয়ার বেশি অনিন্দিতা আর কিছুই করতে পারল না। বদনাম করছ কেন শিপ্রাদি? অনেক বয়স হলো, এই বেলা একটু কুড়িয়ে না নিলে তো আর পাবো না। কলকাতায় কুড়োলেই হতো। পরের বাড়ি অতিথি হয়ে থাকবার সময় কোনো বিষয়ে বাড়াবাড়ি ভালো নয়, অনিন্দিতা এই কথাটাই এরকম মোলায়েম করে শিপ্রাকে বোঝাতে চেয়েছিল। কিন্তু শিপ্রা এখন কিছুই বুঝতে চায় না। কলকাতা মস্ত শহর, বদনাম তৈরি করার কম্পিটিশন পর্যন্ত সেখানে এমন জোরালো যে আমি পাত্তা পাই না অনি। তাছাড়া কলকাতার বদনাম কর্তাদের কানে গেলে চাকরিটা যাবে। অনিন্দিতা তার মুদ্রাদোষের আশ্রয় নিয়ে বললে, তোমার স্বভাব সত্যিই ভারী খারাপ হয়ে গেছে শিপ্রাদি। গায়ে এসেও কদিন একটু সামলে চলতে পারো না? শিপ্রা গুনগুন করে গান ধরে দিল। বললে, এতদিন একটু বসন্ত এসেছে, এত জেলাস হোস নে অনি, তোর গোল্ডেন ড্রিম তোরই থাকবে। অনিন্দিতাকে একটু হাসতে হলো। অনি যেদিন জেলাস হবে, অনির তুলনায় জগতের সবাই সেদিন হবে বদ্ধ পাগল। বাজে সেন্টিমেন্টের চেয়ে কমন সেন্স আমি বেশি পছন্দ করি। এ হলো রিয়ালিজমের যুগ। এ যুগে প্র্যাকটিক্যাল না হলে কোনো মেয়ের চলে? শিপ্রা তখনও গুনগুন করে গান করে। অনিন্দিতার মুদ্রাদোষ কপালের ক্ষতচিহ্নটি আঙুল দিয়ে ঘষা, আর শিপ্রার মুদ্রাদোষ গুনগুনানো গান। তোর বুদ্ধি এখনো কাঁচা আছে অনি। পৃথিবীতে রোম্যান্স না থাকলে মেয়েদের উপায় আছে? রোম্যান্টিক যুগে মেয়েদের ভোঁতা হওয়া চলতো, হাজার প্র্যাকটিক্যাল হলেও ক্ষতি ছিল না। এখন পুরুষরা রোম্যান্স বলতে বসেছে, সিনিক আর প্র্যাকটিক্যাল হয়ে উঠেছে। মেয়েদেরই এখন রোম্যান্টিক, সেন্টিমেন্টাল সব কিছু হওয়া দরকার, নইলে তারা টিকবে কি করে? সংস্কৃত পড়ে পড়ে তুই যেন কেমন হয়ে গেছিস অনি। অনিন্দিতা খানিকক্ষণ ভেবে বললে, তুমি তাহলে সিরিয়াস শিপ্রাদি? সময় কাটাচ্ছ না? শিপ্রা গম্ভীর হয়ে বললে, সময় কাটাবার সময় আর আছে কই? সিরিয়াস না হয়ে একটা ছোট ছেলেকেও কি এ বয়সে ভোলাতে পারবো? অনিন্দিতা গম্ভীর হয়ে বললে, পরাশর তোমার চেয়ে 3-4 বছরের ছোট। নিজের বোকামি বুঝতে পেরে শিপ্রা তৎক্ষণাৎ গাম্ভীর্য পরিত্যাগ করলে। হেসে বললে, এই যে জেলাসি উপচে উঠছে। এবার অনিন্দিতা তর্কচ্ছলেও এ কথার প্রতিবাদ করলে না। নিজের সম্বন্ধেও অনিন্দিতা কখনো মিথ্যে কথা বলে না, অন্তত তার ধারণা তাই। অর্থাৎ সাধারণ সুস্থ মানুষের মতো নিজের সম্বন্ধে সে অনেক ভুল ধারণা পোষণ করে। শিপ্রা সম্বন্ধে পরাশরের সঙ্গে একদিন সে অত্যন্ত নির্মমভাবে আলোচনা করলে। এতে অপমানের প্রশ্নটা খুব বড় বলে এই নির্মমতার প্রয়োজন ছিল। বিশেষত সংক্ষেপে তার জেরাকে এড়িয়ে যাবার চেষ্টা করে পরাশর ব্যাপারটাকে আরও জটিল করে তুললে। অনিন্দিতা অশ্রু গোপন করে বললে, আজ পর্যন্ত তুমি অনেক অন্যায় করেছ, কখনো কিছু গোপন করার চেষ্টা করনি বলে তোমাকে শ্রদ্ধা করতাম মন্টু। এ থেকে তোমার বোঝা উচিত এখন যা করছি সেটা অন্যায় নয়। অন্যায় হলে গোপন করতাম না। অন্যায় কি? তুমি পাপ করছো। পাগল, এ হলো ভালোবাসা। ভালোবাসা অতি পবিত্র জিনিস, স্বর্গীয়। পরাশর তার বাছা পোশাকি হাসিটি হাসল। যদি কখনো কাউকে ভালোবাসো আনি, তাহলে জানতে পারবে ভালোবাসা কত উঁচু স্তরের জিনিস। এর জবাবে অনিন্দিতা বললে, তুমি কলকাতা যাবে কবে? শিপ্রা স্কুল খুললে একসঙ্গে যাব। অনিন্দিতা মরিয়া হয়ে বললে, তোমার বাবা রেগে আগুন হয়ে আছেন, তোমার মা রোজ কাঁদেন। তাতে কি, বুড়ো বয়সে সব স্বামী স্ত্রীর রকম ঝগড়াঝাটি হয়। তখন অনিন্দিতা বুঝতে পারল মনে মনে একটা গভীর ষড়যন্ত্র করে পরাশর প্রথমে শিপ্রাকে আমল দিয়েছিল। এখন তার মনের মোড় ঘুরে গিয়েছে। প্রথমে চেষ্টা করে পরাশরের ষড়যন্ত্রকে সফল হতে দিলে শিপ্রার উন্মাদ অভিযান ব্যর্থ করা যেত, কিন্তু সে সুযোগও এখন তার নেই। এতকাল সে যে পরাশরের অবাধ্যতা করেছে, তার একটা নাটকীয় প্রতিশোধ নেবার সম্ভাবনায় পরাশর অন্ধ হয়ে গিয়েছে। পুরাতন যুগের ব্যর্থ প্রেমিকের মতো শুধু কথায় নয়, কাজেও সে আত্মহত্যা করে ছাড়বে। কিন্তু বেশি প্রতিবাদ ভালো নয়। অনিন্দিতা চুপ করে গেল। নদী তীরে শারদীয় কাশগুচ্ছের এবার অভাব হয়েছে। আকাশের টুকরো টুকরো রূপালী মেঘ মানুষের মনোবাসনার মতো শিথিল মন্থর গতিতে ভেসে বেড়ায়।
নদী ও পুকুরের জলে এখনো পর্যন্ত বর্ষার অস্বচ্ছতা থেকে যাওয়ায় পরিষ্কার প্রতিবিম্ব ফোটে না। অনিন্দিতা রাঁধে, চুল বাঁধে, বই পড়ে, পাড়া বেড়াতে যায়। পরাশর ও শিপ্রার গোপন পরামর্শ অফুরন্ত হয়ে থাকে। গোপন অভিপ্রায়ের সীমা কণ্ঠের তলদেশে, কিন্তু গোপন আলাপ দিক দিগন্তে ছড়িয়ে যায়। অনিন্দিতা শুনতে পায় আগামী উৎসবের পরের রাত্রেই রক্তকরবী অভিনয় হবে। সে পর্যন্ত দুটো বই রিহার্সাল চলবে একসঙ্গে, উৎসব ও অভিনয়ের, ভালোবাসা ও নাটকের। অনিন্দিতা তবু কিছু বলে না। সকলের হা হুতাশ তার কানে আসে। পরাশরের এমন কুমতি হবে, তার চেয়ে বয়সে বড় একটা বেহায়া মাস্টারনিকে শেষ পর্যন্ত সে বিয়ে করার জন্য ক্ষেপে উঠবে, এ কথা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। অনিন্দিতাকে বারবার তা না শুনিয়ে কেউ তৃপ্তি পায় না। অনিন্দিতা হেসে বলে, আমি তার কি করব? তাকে কেউ কিছু করতে বলেনি, কিন্তু শিপ্রাকে কোকোনদের বোসবাড়ির বউ মনে করতে গিয়ে সকলের মন খুঁতখুত করে। তারা বিশেষ করে অনিন্দিতাকেই মনের দুঃখ নিবেদন করে। শিপ্রাকে গ্রামে আনার দায়িত্ব সকলের বিরুদ্ধে সমালোচনা ও নালিশের সমবেত বোঝা হয়ে অনিন্দিতার কাঁধে চেপে থাকে। শৈশবের শেষে গ্রামে অনিন্দিতার নিন্দা নেই, দোষ তাকে কেউ দেয় না, কিন্তু সকলের ক্ষুণ্ণ ক্রুদ্ধ অভিযোগ শিপ্রা ও পরাশরের নাগাল না পেয়ে অনিন্দিতার চারদিকে এসে ভিড় করে। অনিন্দিতার মধ্যস্থতায় তাদের নালিশ যেন যুগল অপরাধীদের বিচ্ছিন্ন করে দেয়। অনিন্দিতার সামনে পড়ে গেলে শিপ্রা একটু হাসে। তাকে এত সুন্দর দেখায় যে তাকে আর তার হাসিকে চেনা যায় না। মুখ থেকে সে যেন এক পরত মরা চামড়া তুলে ফেলেছে। লাবণ্যের একটা অজ্ঞাত মাজন দিয়ে দেহ মার্জনা করেছে। কোকোনদে এসে এই কদিনের মধ্যে তার স্বাস্থ্য অসাধারণ উন্নতি লাভ করেছে। তার দেহের কঠোর শুভ্রতা রঙে ভিজে কোমল হয়ে এসেছে। মাথার চুলগুলি পর্যন্ত যেন খোলস বদলে হয়েছে উজ্জ্বলতর। তার মুখে চোখে যে অশান্ত উদ্বেগ ও গ্লানিকর বিরক্তির অভিব্যঞ্জনা অনিন্দিতা চিরকাল দেখে এসেছে, এখন তার চিহ্ন নেই। তার দৃষ্টি গভীর ও গম্ভীর। মাঝে মাঝে অন্যমনস্ক অবস্থায় অনিন্দিতার দিকে চেয়ে কেবল একটু শঙ্কা তার চোখে দেখা দেয়। অনিন্দিতা লক্ষ্য করে শিপ্রা প্রতিদিন নিজেকে সংহত ও অখণ্ড করে এনে পরাশরের কাছে আত্মসমর্পণ করছে। ভোজবাজির মতো তার জাদু নির্মিত শহরটি ধীরে ধীরে লোপ পেয়ে আসছে। অকস্মাৎ সমস্ত বিষয়ে সে যে সব বাহুল্য আমদানি করেছিল, একে একে তাদের পরিত্যাগ করে সে স্বাভাবিক হয়ে উঠছে। একটি পুরুষের সঙ্গে স্থায়ী সম্পর্ক স্থাপনের জন্য যেসব সুপ্রাচীন ও অপরিবর্তনীয় বাঁধনে তাকে বেঁধে ফেলা জগতের সবচেয়ে আধুনিক মেয়েটির পক্ষেও এখনো পর্যন্ত অপরিহার্য হয়ে আছে, অনিবার্য অধ্যাবসায় পরাশরকে শিপ্রা সেই সব বাঁধনেই ক্রমে ক্রমে নিজস্ব করে ফেলেছে। পরাশরকে সে যতখানি আকর্ষণ করে, নিজেকে ততখানি ভালো লাগায়। মুখে যখন সে ঘোষণা করে যে জগতের মানুষ শুধু সেই দিনই সুখী হতে পারবে একজনের জীবনে আরেকজনের যেদিন কোনো কর্তৃত্ব থাকবে না, যার যেভাবে খুশি নিজের জীবনটা কাজে লাগাবে অথবা অপব্যয় করবে, দুটি চোখের দৃষ্টি দিয়ে সে তখন এই নিয়ম থেকে পরাশরকে অব্যাহতি দেয়। মানুষের চোখের আড়ালে এই কোকোনদ গ্রামে অনেক গেঁয়ো বইয়ের মতো পরাশরের কাছে প্রেমের মোহে সে দাসী হয়ে থাকে। অনিন্দিতা তাকে বলতে শুনেছে, বনিবনা না হলে আমরা কিন্তু পৃথক হয়ে যাব। একটা দিনও গায়ের জোরে কাছাকাছি থাকবার চেষ্টা করব না। এবং এটুকু জানতেও অনিন্দিতার বাকি থাকেনি যে পরাশরকে একথা বলার আগে শিপ্রা 3 দিন চেষ্টা করে পরাশরের মনে বিশ্বাস জন্মিয়ে দিয়েছে বনিবনার অভাব তাদের এ জীবনে কখনো হবে না। কারণ এতকাল যে শিপ্রা নিঃসঙ্গ জীবনযাপন করেছে, সে শুধু পরাশরের মতো এমন একজনের দেখা সে এতদিন পায়নি বলে, যার সঙ্গে কোনোদিন মনোমালিন্য না হবার সম্ভাবনায় প্রথম থেকে সে বিশ্বাস করতে পারে। শিপ্রা বলে, বালিগঞ্জের দিকে ছোট একটা বাড়ি ভাড়া নেব অনি। প্রত্যেক শনিবার বিকেলে হোস্টেল থেকে গিয়ে সোমবার পর্যন্ত তুই আমার কাছে থাকবি। অনিন্দিতা সরলভাবে জিজ্ঞেস করে, তোমাদের খরচ চলবে কি করে? এখানে না থাকলে মন্টুর বাবা একটি পয়সা দেবেন না। শিপ্রাও সরলভাবে হেসে বলে, বিয়ের পর আমি কি মন্টুকে ভেসে বেড়াতে দেব রে অনি? ওকে তুই একেবারে চিনতে পারিসনি। দায়িত্ব দিলেই ও দায়িত্ব নেবে। মাসে 300-400 টাকা ও রোজগার করতে পারে। এসব লোক দেখিয়েছে নাকি? দেখিয়েছে, কিন্তু তুই যা ভাবছিস
তা নয় অনি, এসব শুধু লোভ দেখানো হলেও শিপ্রা ঠকবে না। 1 মাস করে আমি এখানে থাকলে বুড়ো খুশি হয়ে 11 মাস কলকাতায় থাকার খরচ দেবে। ছেলের বউ 2 বার পায়ের ধুলো নিলে সিন্দুকের চাবি পর্যন্ত তার আঁচলে বেঁধে না দিয়ে রাত্রে ওর ঘুম হবে ভাবিস? মন্টুর বাবাকেও তুই চিনতে পারিসনি অনি। অনিন্দিতা বলে, চিনতে আমি কারুকেই পারিনি শিপ্রাদি, তোমাকেও নয়। শিপ্রা সস্নেহে তার কাঁধে হাত রাখে, ছলছল চোখে তাকিয়ে মিষ্টি মোলায়েম গলায় বলে, এবারটা ঠকেই শেখো অনি, জীবনে আর ভুল হবে না। আমি তো টিচার ছিলাম, আমার কাছে শিখতে দোষ কি? অনিন্দিতা কাঁধ থেকে তার হাত নামিয়ে আঙুলগুলি মুঠো করে ধরে, হাসি মুখে বলে, তোমায় ভালো রকম গুরুদক্ষিণা দেব শিপ্রাদি। শিপ্রা বলে, আমার সঙ্গে কনসাল্ট করে দিস, 2 জায়গা থেকে একরকম প্রেজেন্ট পেলে বিশ্রী লাগে। ছাড়, হাত ছাড়, আংটিটা বিঁধছে। অনিন্দিতার মুষ্টির চাপে পরাশরের দেওয়া আংটিতে শিপ্রার 2টি আঙুল গর্ত হয়ে কেটে যায়, কয়েক ফোঁটা রক্তেরও আবির্ভাব হয়। শিপ্রা একটু হেসে বলে, তুই খুব সরল অনি, তাই বড় বোকা। অনিন্দিতা বোকা না হলেও শিপ্রা যে বুদ্ধিমতী, 2-1 দিনের মধ্যে তার আরও একটি পরিচয় পাওয়া যায়। শিপ্রা রক্তকরবীর রিহার্সাল বন্ধ করে দেয়। পরাশর তার মত পরিবর্তনের চেষ্টা করে, সে পরাশরের অবাধ্য হয়। পরাশর রাগ করে, সে নির্বিকার হয়ে থাকে, বলে, ওসব ছেলে মানুষই ভালো নয়। যে দৃষ্টি দিয়ে মানুষ বিপদের পরিমাপ করে, শিপ্রাকে সেই দৃষ্টিতে ঈষৎ ভীতা করে তুলে পরাশর বলে, তুমি শেষ পর্যন্ত অনিন্দিতা হয়ে উঠবে না তো শিপ্রা? শিপ্রা থাকাই সহজ। শিপ্রার এই আশ্বাসকে অনিন্দিতা যেচে সমর্থন করলে। পরাশরকে সে অভয় দিয়ে বললে যে, শিপ্রার যতটুকু স্বাভাবিক সেটুকু কৃত্রিম, পরাশরের চিন্তার কারণ নেই। কোকোনদে সে শিপ্রা পাগল হয়ে গিয়েছে। একবার পাগল হয়ে মানুষ যদি বা মাঝে মাঝে শ্রান্ত হয়ে পাগলামি স্থগিত রাখে, পাগলামি তার এ জীবনে কখনো ঘোচে না। চিরদিন উন্মাদিনী থেকে শিপ্রা পরাশরের জীবনকে ভরপুর করে রাখবে। পরাশর সভায় বলে, তোমার এই মন্তব্যে সার্কাসম নেই তো অনি? না, খাঁটি শুভারুদ্দায়ের মন্তব্য বলে গ্রহণ করো। পরাশর আত্মগোপন করে বললে, জীবনটা তাহলে জমবে। বরফের মতো ঠান্ডা আর শক্ত। তাই বা মন্দ কি, বরফ দিয়ে আইসক্রিম হয়, পাথর চিরকাল পাথর। এমনিভাবে হেঁয়ালিতে কথা বলার জন্য তাদের মন খারাপ হয়ে যায়। শিপ্রাকে সঙ্গে নেবার কথা ভুলে গিয়ে পরাশর একা চলে যায় পুকুরে। পুকুরের মাঝখানে সাঁতার দেবার চেষ্টা না করে চোখ বুজে চিত হয়ে ভাসে। অনিন্দিতা শিপ্রাকে পরাশরের গন্তব্যস্থানের সন্ধান বলে দিয়ে অবেলায় বাড়ির পাশের পুরো জমিটাতে ইজেল খাড়া করে ছবি আঁকতে আরম্ভ করে। একটি একটি করে দিন চলে যায়। কোকোনদের আকাশে শুক্লপক্ষের চাঁদটি কলায় কলায় বাড়তে থাকে। পূর্ণিমার আগের রাত্রে পরাশর ও শিপ্রার বিবাহের সময় স্থির হয়েছে বলে চাঁদের নৈশ বৃদ্ধিতে অনিন্দিতা বেশ কৌতূহল বোধ করে। শিপ্রা তার হাজারিবাগের পিসিমাকে পত্র লিখেছিল। পত্রে সে প্রস্তাব করেছিল যে পিসিমা যদি কলকাতায় এসে তার বিয়েটা দিয়ে দেন তবে বড় ভালো হয়। পিসিমা চিঠির জবাবে লিখেছেন, তার বড় টাকার টানাটানি, কলকাতায় বাড়ি ভাড়া করে শিপ্রার বিয়ের আয়োজন করার সঙ্গতি তার নেই। শিপ্রা টাকা পাঠালে ব্যবস্থা করতে পারেন। শিপ্রা নিঃসংকোচে এই চিঠি পরাশরকে দেখিয়েছে। পরাশর বলেছে, তাই তো। তখন শিপ্রা বুদ্ধি খাটিয়ে এক কথায় উদ্ভাবন করেছে, কোকোনদে বিয়ে হতে কোনো অসুবিধে নেই। তার উদ্ভাবিত উপায়ের মর্মকথাটি এই, এবং কোকোনদেই যদি বিয়ে হয় অনিন্দিতার বাড়িতে না হলে তাকে বিশেষ অপমান করা হবে। এ বিয়ে যে হচ্ছে অনিন্দিতাই কি তার কারণ নয়? তাছাড়া সে তাদের দুজনেরই বিশিষ্ট বান্ধবী। প্রস্তাবটা সে অনিন্দিতার দিক দিয়েই ওঠা উচিত ছিল, এটা খেয়াল করে তারা দুজনেই অস্বস্তি বোধ করে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলে না। পরাশরের বাবা ও মা শেষ পর্যন্ত মত দিলেও এ বিয়ে তারা অনুমোদন করেনি, গম্ভীর উদাসীন হয়ে আছেন। পাত্রপক্ষের বিয়ের আয়োজনও অনিচ্ছুক মন্থর গতিতে চলছে। পাত্রীর এক পিসিমা পৃথিবীর কোথাও আছে এবং পাত্রীপক্ষে যতটুকু আয়োজন দরকার তিনিই করবেন, এমনি একটি আভাস পেয়ে পরাশরের আত্মীয় স্বজন চুপ করে আছে।
এখন এ পক্ষের ব্যবস্থার ভারটাও তাঁদের নিতে বলার সাহস পরাশরের নেই। শিপ্রা ইচ্ছে করলে এই অসুবিধা রদ করতে পারত। দুটি সুব্যবস্থা সম্ভব ছিল। হাজারিবাগের পিসিমাকে মধু বোসের আর্থিক অবস্থার বিবরণ লিখে জানিয়ে অভয় দিলে তিনি কলকাতায় ছুটে এসে উৎসবের আয়োজন করতেন। কলকাতায় শিপ্রার কয়েকটি বন্ধু আছে, তাদের অনুরূপ বিবরণ দিয়ে পত্র লিখলে তারা দরকার হলে চাঁদা করেও শিপ্রার বিয়েতে 200-400 টাকা খরচ করতে পিছপা হতো না। কিন্তু শিপ্রা অনেক ভেবে এদিক দিয়ে কোনো চেষ্টাই করেনি। পরাশরের কাছে নিজেকে সে অসহায় অনন্য নির্ভর করে রাখতে চায়। পরাশর শুধু ভালোবেসেই তাকে গ্রহণ করছে না তাকে দয়া করছে। সহায় সম্পদহীনা এক নারীর প্রতি এ তার অনন্ত অনুগ্রহ। শিপ্রা জানে এই করুণার ভেজাল মেশানো প্রেম খাদ মেশানো সোনার মতো খাঁটি জিনিসটির চেয়ে শক্ত হয়। চারিদিক থেকে বাধা ও আঘাত পেয়ে শেষের দিকে পরাশর যদি ভালোবাসাকে অস্বীকারও করতে চায়, এই ভেজালকে তার মানতে হবে। জগতে যার কেউ নেই তাকে সে কোনোদিন কোনো কারণেই ভাসিয়ে দিতে পারে না। শুক্লা নবমীর সকালে অনিন্দিতার কাছে সেই কথা পারল। বললে, নিজের ভাড়ার বইতে পারি না অনি। অনিন্দিতা শাড়ি গামছা কাঁধে ফেলে চশমার খাপ খুঁজছিল। অন্যমনস্ক ব্যস্ততার জন্যই বোধহয় তার কথা রূঢ় শোনালো। গাড়ি ঘোড়ার ব্যবস্থা তো হয়েছে। শিপ্রা আরও নরম হয়ে বলল, একটা মুশকিল হয়েছে অনি। মুশকিল বাধা নয়, সর্বনাশের সূচনাও নয়। তবু অনিন্দিতা চশমার খাপের কথা ভুলে গেল। কি মুশকিল শিপ্রাদি? পরাশরের সঙ্গে ঝগড়া হয়েছে? মুশকিলের বিবরণ দেওয়ার পরিবর্তে শিপ্রা পরাশরের সঙ্গে তার পরামর্শের বর্ণনা খানিক কমিয়ে খানিক বানিয়ে ব্যক্ত করল। মনে হলো এ বিষয়ে তার নিজের যেন কোনো বক্তব্যই নেই, সে শুধু দ্যুতি। পরাশরেরই একটা অনুরোধ সে অনিন্দিতার কাছে পৌঁছে দিচ্ছে। নিজের ভার বহনে তার অক্ষমতার সকরুণ ভূমিকাটির সঙ্গে ঠিক খাপ না খাওয়ায় কথাগুলিতে এতখানি দুর্বিনয় প্রকাশ পেল যে অনিন্দিতা গম্ভীর হয়ে গেল। পুকুরে চলো শিপ্রাদি, স্নান করতে করতে পরামর্শ হবে। কোন পুকুরে যাবে? পরাশরদের পুকুরে, পরাশরকেও ডেকে নেব। শুনে শিপ্রার অভিজ্ঞতায় পরিপূর্ণ হৃদয়খানি হঠাৎ আত্মবিস্মৃত হয়ে গেল। তার মনে হলো পৃথিবীর প্রত্যেকটি জীবন যে স্বকেন্দ্রীয় তার এই নির্মল জ্ঞান পরিপূর্ণ সত্য নয়। অনিন্দিতার মতো মেয়েরা সংসারের রূঢ়তম নিয়মগুলিকেও মাঝে মাঝে বাতিল করে দিতে পারে। মধুবোসের বাগানে পুকুরটির চারিদিকে এতগুলি ফলের গাছ আছে যে বেলা 10টার আগে শীতল জলের সঙ্গে উষ্ণ রোদের মিলন হয় না। তারা তিনজনে যখন পুকুর ঘাটে গিয়ে দাঁড়ালো, সূর্য তখন আকাশের অনেক নিচে পড়ে আছে। পুকুরের কালো জল নিবিড় ছায়ার তরল রাত্রির মতো রহস্যময়। পরাশর ও শিপ্রা মাঝে মাঝে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু কথায় যার দখল অসাধারণ তার মুখে আজ কথা নেই। শুধু কথা নেই নয়, তার মুখের স্বচ্ছ সরলতায় একটা দুর্বোধ্য পাণ্ডুর কালিমা ঘনিয়ে এসেছে। মুখের কোনো রেখা কিভাবে জটিল বক্রতা অবলম্বন করেছে কারোর পক্ষে তা অনুমান করা সম্ভব নয়। কিন্তু ওর মুখের দিকে তাকালে একটু একটু ভয় করে। এতকাল নিজস্ব মুখরতায় ওর হৃদয়ের স্পন্দনটি পর্যন্ত ধ্বনিত হয়েছে, আজ স্তব্ধতা পর্যন্ত মুখর বলে ওকে ঠিক বোঝা যাচ্ছে না। ঘাটে পৌঁছে অনিন্দিতা বললে, তুমি বসো পরাশর, আমি জলে নামব। শিপ্রা বললে, আমি যে কস্টিউম আনিনি অনি। অনিন্দিতা বললে, আমিও তো আনিনি। শাড়ি পরে সাঁতার দিতে পারবো না। সাঁতার দিতে তোমায় কে বলেছে? হাত ধরে একান্ত অনিচ্ছুক শিপ্রাকে অনিন্দিতা একরকম টেনে জলে নামিয়ে নিয়ে গেল। জলের নিচেই ঘাট পিছল। বুক জলে পৌঁছে থামবার চেষ্টা করে শিপ্রা থামতে পারল না। অনিন্দিতার আকর্ষণে তাকে পুকুরের মাঝখানে যেতে হলো। হাঁপিয়ে হাঁপিয়ে এসে বললে, হাত ছাড় অনি, ডুবে যাব। অনিন্দিতা বললে, তুমি কতক্ষণ ডুবে থাকতে পারো শিপ্রাদি? শিপ্রা কেঁদে বললে, 1 সেকেন্ডও পারি না অনি, ছেড়ে দে, ঘাটে ফিরে যেতেই প্রাণ বেরিয়ে যাবে। অনিন্দিতা মৃদু হেসে বললে, রোজ সকালে পরাশরের কাছে তবে শিখলে কি? সকালটা যে তোমাদের পুকুরের জলেই কাটত। গলা উঁচু করে সে ঘাটের পরাশরকে চেঁচিয়ে বললে, আমরা ডুবে থাকার কম্পিটিশন দিচ্ছি পরাশর, তুমি আম্পায়ার, পার্শিয়ালিটি করো না।
এক হাতে শিপ্রার গলা জড়িয়ে ধরে আর এক হাতে জল কেটে অনিন্দিতা তলিয়ে গেল। পরাশর জামা খুলে সিঁড়ি বেয়ে জলের ধারে নেমে এসেও জলে ঝাঁপিয়ে পড়ল না। ফিরে গিয়ে ঘাটের পাকা আসনে বসে জামাটি গায়ে দিয়ে ধীরে ধীরে বোতাম আটকাতে লাগলো। অনিন্দিতা ও শিপ্রা তখন ভেসে উঠেছে। তার নাম ধরে শিপ্রার তীক্ষ্ণ সুতীব্র চিৎকার আবার যখন পুকুরের শান্ত জলের তলে অকস্মাৎ স্তব্ধ হয়ে গেল, তখনও তার শেষ বোতামটি আটকানো হয়নি। এবার যখন তারা ভেসে উঠল, শিপ্রা নির্বাক হয়ে গেছে। অনিন্দিতা তাকে টেনে ঘাটে নিয়ে এলো। অতি কষ্টে ওর প্রাণ রক্ষা করেছে পরাশর। নতুন সাঁতার শিখে অত দূরে ওর যাওয়া উচিত হয়নি। ঘাটে তুলে নিয়ে যাও, আমি শাড়িটা খুঁজে না এনে উঠতে পারছি না। পরদিন শিপ্রাকে স্টিমারে তুলে দিয়ে অনিন্দিতা বললে, সত্যি বলছি শিপ্রাদি, তুমি ডুবে যাচ্ছ পরাশর তা বুঝতে পারেনি। তাছাড়া আমি ছিলাম কি না? আমি এমন সাঁতার জানি যে পরাশরকে পর্যন্ত আমি জলে ডুবিয়ে মেরে ফেলতে পারি। আমি ছিলাম বলে ও জলে নামার দরকার মনে করেনি। শিপ্রা কিছু বলল না। নদীর জলীয় বাতাসে তার শীত করছিল। জলের দেশে এসে পুকুরের জলে আর চোখের জলে তার চোখ দুটি লাল হয়ে গেছে। জলে ডুবে আকস্মিক অপমৃত্যু লাভের এটা পরবর্তী অবস্থা। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।